স্টুডেন্টস, আজকে আমরা দশম শ্রেণীর আলোক অধ্যায়টি আলোচনা করব। আলোক অধ্যায়ের একেবারে প্রথম দিকে যে বিষয়গুলি রয়েছে তার কিছু অংশ আমরা আজকে ভিডিওতে আলোচনা করছি। প্রথম দিকে রয়েছে আলোকের প্রতিফলক হিসেবে গোলীয় তল, নাম্বার 2 গোলীয় দর্পণের জ্যামিতি, গোলীয় দর্পণের সমান্তরাল রশ্মিগুচ্ছের প্রতিফলন এবং ফোকাস, গোলীয় দর্পণে অভিসারী রশ্মিগুচ্ছের প্রতিফলন কিভাবে হয়ে থাকে এবং গোলীয় দর্পণে অপসারী রশ্মিগুচ্ছের প্রতিফলন কিভাবে হয়ে থাকে সে সম্বন্ধে আজকে আমরা কিছু ধারণা করতে চলেছি। এখন এই ধারণাগুলি করার আগে বা এই সংক্রান্ত জ্ঞান আহরণ করার আগে আমাদের কিছু পূর্ব জ্ঞানের প্রয়োজন আছে। অর্থাৎ আলো কি, আলো কিভাবে প্রতিফলিত হয়, প্রতিফলন বলতে কি বোঝায়, প্রতিফলন হওয়ার জন্য কি দরকার, অর্থাৎ মাধ্যমটা কি হওয়া উচিত, প্রতিফলক তল বলতে কি বোঝায়, প্রতিফলক তল ক রকমের হয়ে থাকে, সেটা সমতল না বক্রতল, সমতল বক্রতল হলেও সেটা মসৃণ না অমসৃণ, মসৃণ তলে আলো কিভাবে প্রতিফলিত হয়, অমসৃণ তলে আলো কিভাবে প্রতিফলিত হয়, প্রতিফলনের সূত্রগুলো কেমন ছিল, প্রতিফলন নিয়মটা বা কি, আপতন কোণের সঙ্গে প্রতিফলন কোণের সম্পর্ক কিরকম, অভিলম্ব বলতে কি বোঝায়, অর্থাৎ এই সংক্রান্ত সমস্ত জ্ঞান থাকা অবশ্যই বাঞ্ছনীয়। এবং ক্লাস 10 যখন শুরু হচ্ছে তাহলে এই জ্ঞানগুলো তার আগের ক্লাসে হয়ে যাওয়াটা দরকার, এবং আশা করি এই সংক্রান্ত জ্ঞান রয়েছে। তো এখন আমরা থাকা সত্ত্বেও কিছু আলোচনা করে দিচ্ছি, যেটা হলো এই হলো একটি প্রতিফলক, প্রতিফলক তল, নিচের অংশে দাগ দেওয়া হচ্ছে মানে অমসৃণ বোঝানো হচ্ছে, তাহলে উপর দিকের অংশটা মসৃণ। এখন একটি আপতিত রশ্মি এসে প্রতিফলক তলের উপর পড়লো, যে বিন্দুতে পড়লো এই বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু। কি বলা হলো এটাকে? একে বলা হলো আপতন বিন্দু। আর এই রশ্মিটা কি বলা হয়? রশ্মিটিকে বলা হয় আপতিত রশ্মি। এখন আপতন বিন্দুর ওপরে আপতিত রশ্মি এসে পড়েছে প্রতিফলক তলের ওপর। এরপর কি ঘটবে? এইটি একটি প্রতিফলক তল, তাহলে নিশ্চয়ই এর মাধ্যমটা আলাদা, অর্থাৎ এটি একটি ভিন্ন মাধ্যম, আর এটি হচ্ছে বায়ু মাধ্যম। এখন আপতিত রশ্মি যখন বায়ু মাধ্যম থেকে প্রতিফলক তলের উপরে পড়লো, তখন প্রতিফলনের নিয়ম অনুযায়ী এই রশ্মিটি পুনরায় বায়ুতেই ফিরে যাবে, অর্থাৎ তার পূর্ব মাধ্যমেই ব্যাক করবে, এবং এই যে রশ্মিটি পাওয়া গেল একে বলা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এখন আপতন বিন্দুতে যদি প্রতিফলক তলের উপর আমরা একটি লম্ব অঙ্কন করে দিই, এইখান থেকে লম্বটা অঙ্কন করা হচ্ছে, কোনো অন্য বিন্দু থেকে নয়, এই বিন্দু থেকেই লম্ব অঙ্কন করা হচ্ছে। তো এই লম্বটাকে বলা হচ্ছে অভিলম্ব। এগুলো আমরা আগে থেকে জানি। এখন আপতন কোণ কোনটা? না, এই অভিলম্বর সাথে আপতিত রশ্মির যে কোণ তাকে বলা হচ্ছে আপতন কোণ। অভিলম্বর সাথে প্রতিফলিত রশ্মির যে কোণ তাকে বলা হয় প্রতিফলন কোণ। আর আই কেন লেখা হলো? আই মানে হচ্ছে এর ইংলিশ টার্ম ইনসিডেন্ট রে। এটা হচ্ছে রিফ্লেক্টিং রে, এটা হচ্ছে ইনসিডেন্ট রে, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। সো আর ঠিক আছে। এখন প্রতিফলন নিয়ম অনুযায়ী আই ইকুয়ালস টু সর্বদা আর হয়ে থাকে, অর্থাৎ সমতল দর্পণ হোক বা বক্রতল হোক, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি অবস্থান থাকলে অভিলম্ব সাপেক্ষে সর্বদাই আপতন কোণের সঙ্গে প্রতিফলন কোণের মানটি সমান হবে। আমরা বক্রতলের ক্ষেত্রেও এই ধারণাকে প্রয়োগ করতে পারবো। এই হলো আমাদের কিছু পূর্বজ্ঞানের সামান্য ধারণা। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রথম অংশটা, আলোকের প্রতিফলক হিসেবে গোলীয় তল। গোলীয় তল, গোলীয় তল কেমন? এটা ফুটবল। তো এটা বৃত্ত নয়, এটা একটা ফুটবল। তো এই ফুটবলটার একটা গোলক, ফুটবল একটা গোলক। এই গোলক ফুটবল হোক, তো এই গোলকটার যদি ফুটবল না বললে আমরা যদি অন্য কোনো গোলীয় অংশ ভাবা যেতে পারে,
প্লাস্টিকের যে 50 গ্রামের বলগুলো পাওয়া যায় সেই বল যদি হয়ে থাকে, এখন খুব অত্যন্ত ধারালো একটি ছুরি দিয়ে যদি এটাকে কেটে দেওয়া হয় এই হবে, তাহলে আমরা যে পার্টটা পাবো এই পার্টটা, ভেতর তো ভ্যাকিউম, ভেতরে এয়ার থাকে, তাহলে এই পার্টটা দেখতে এরকম এরকম লাগবে। এই যে তলটা আমরা বেরিয়ে এলো এটা কাটার ফলে, তো এই যে পার্টটা আমরা পাচ্ছি অংশটুকু, এই অংশটুকু হচ্ছে গলীয় তল, এবং আগে থেকে গলীয় তল ছিল, তো আমরা পার্টিকুলার এইটুকু অংশ নিয়েছি, এইটাকে বলা হচ্ছে গলীয় তল। এখন এই গলীয় তলটার এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্বটা আছে, এটা তো দূরত্ব হবে, এই দূরত্বটাকে বলা হয় উন্মেষ, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে উন্মেষ। অ্যাপারচার বলা হয় লেন্সের ক্ষেত্রে বা দর্পণের ক্ষেত্রে, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, অ্যাপারচার বা উন্মেষ। এখন ব্যাপারটা হচ্ছে যদি আমি এইভাবে কাটতাম তাহলে আমরা কি পেতাম, এইটুকু একটা অংশ পেতাম ছোট, তাহলে এই ক্ষেত্রে উন্মেষটা কি হলো, ছোট হলো। আমি আরো ছোট করতাম তাহলে আরো একটা ছোট্ট অংশ পেতাম, অর্থাৎ ক্ষুদ্র উন্মেষ তৈরি হচ্ছে। আমরা যদি বড় করি তাহলে এইখান থেকে কাটলাম, তাহলে একটা এত বড় অংশ পেলাম। তো এই হচ্ছে সিস্টেম। তাহলে এই হলো উন্মেষ, এবং উন্মেষ, ক্ষুদ্র উন্মেষ বলতে কি বোঝায় আর বড় উন্মেষ বলতে কি বোঝায় সেই ধারণাটা আশা করি হলো। এই হলো উন্মেষ। তো এখন তার একটা অন্য ছবি আঁকা যাক। এই হলো একটা গোলক, এই গোলকের আমি এতটা অংশ কেটে দিয়েছি, কেটে এটাকে বার করে নিয়েছি, এটাকে বার করে নিলাম বাইরে, এটাকে যেই বাইরে বার করলাম এটা হলো দেখতে এরকম। এই যে দেখতে এরকম হয়েছে, এই গোলকটার, এই যে গোলকটার, এই গোলকে তো কেন্দ্র থাকবে, হ্যাঁ কেন্দ্র, এই কেন্দ্রটা এই যে আমাদের বক্র যে তলটা, সেই তলটারও কেন্দ্র এটাই হলো, এই ক্ষেত্রে সেই কেন্দ্রটা দিয়ে দেওয়া হলো। এইটাকে বলা হচ্ছে এই বক্রতলটার বক্রতা ব্যাসার্ধ, অর্থাৎ এইখান থেকে দ্রুত যাওয়া হবে, এখান থেকে দ্রুত তাই হবে, এই দূরত্ব তাই হবে। আমি যে কোনো বিন্দুর ওপরে যদি এই বিন্দু থেকে দূরত্ব মাপি একই হবে, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এবং ফিজিক্সে এটাকে লেখা হয় সি দিয়ে, ক্যাপিটাল সি ইউজ করা হয়। ওয়াই, কেন লেখা হলো সি, অন্য কোনো লেটার কেন ইউজ করা হয় না, কেন সি লেখা হয়, কারণ হচ্ছে এটাকে বলা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচারের সি লেটারটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এই হলো বক্রতা ব্যাসার্ধ, এইটাকে বলা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ, আর এটাকে বলা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ বক্রতা কেন্দ্র, এটাকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র, আর এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এই হলো বক্রতা কেন্দ্র ও বক্রতা ব্যাসার্ধ। কোনো গোলীয় তলের, আমি এখনো কিন্তু না এটাকে বলেছি লেন্স, না এটাকে বলেছি দর্পণ, ওসব কোনো টার্ম আমি এখনো ইউজ করিনি। এটা যে কোনো পদার্থের ক্ষেত্রে সম্ভব, মানে যেটা মাটির একটা বল বানাই, সেই মাটির বলটার ক্ষেত্রেও যদি আমি এভাবে কেটে দিই তারও কিন্তু বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ এটাই বলা হবে। এবং এই সিস্টেমটা কোনোটাই কিন্তু ফিজিক্সের কথা নয়, এটা পুরোটাই ম্যাথামেটিক্সের ধারণা, সম্পূর্ণরূপে এটি ম্যাথামেটিক্সের ধারণা এবং 3D জিওমেট্রির পার্ট। মনে থাকবে, এটা এখনো ফিজিক্স আমরা ঢুকিনি, এটা পুরোটাই ম্যাথামেটিক্স। এখন তো এই হলো গোলীয় তল, আমরা গোলীয় তল সম্বন্ধে ধারণা পড়েওছি, এবং এই সম্বন্ধে অনেক অঙ্ক করব, অঙ্কর চ্যাপ্টারে গোলক বলে একটি অধ্যায় অবশ্যই রয়েছে, সেখানে করব। আমরা চোঙ পড়ছি, চোঙেরও গোলীয় তল ছিল, শঙ্কুতেও রয়েছে, কিন্তু এটা হচ্ছে গোলক, গোলীয় তল। আর একটা কথা হচ্ছে যে বিশুদ্ধ গোলকের কোনো ধারণা কিন্তু নেই, এটা একটা বিশুদ্ধ পদার্থবিদ্যার একটা ধারণা যে পারফেক্ট স্ফিয়ার বলে কোনো অস্তিত্ব কিন্তু নেই। যাই হোক, বিষয়টা বাইরে চলে যাচ্ছে। এখন দেখা যাক আলোর প্রতিফলক তল হিসাবে গোলীয় তল। প্রতিফলক তল কার না, আলোর, অর্থাৎ এমন গোলীয় তল যার মধ্য দিয়ে আলোর প্রতিফলন হবে। তো আলোর প্রতিফলন হতে গেলে প্রথমেই হচ্ছে প্রতিফলন মসৃণ এবং অমসৃণ, এই দুরকম তলেতেই
আলোর কিন্তু প্রতিফলন হওয়া সম্ভব। আমরা ছোটবেলায় অলরেডি এই সম্বন্ধে কিছু অল্প বিস্তর পড়াশোনা করে এসেছি। এখন আমরা এটা বাড়িতে টেস্ট করতে পারি। যদি বাড়িতে একটা ভালো চকচকে স্টেনলেস স্টিলের চামচ থাকে, সেই চামচটার দুটো তল আছে। একটা চামচেরও কিন্তু চামচটাকে যদি আমি এইভাবে আঁকি, আমি 2D পিকচার, চামচের 3D পিকচার না আঁকি, আমি 2D, এটা চামচের একটা 2D পিকচার। এই ছবিটা চামচের। এখন এই চামচের দুটো তল দু রকম ভাবে ইউজ করতে পারি। দুদিকেই স্টেনলেস স্টিল, দুদিকটাই মসৃণ, দুদিকটাই চকচকে। কিন্তু যদি আমি এই দিকে তাকাই, তাহলে এটা দেখতে কেমন লাগছে? এটা গর্তের মতো। একটা গর্ত, একটা গুহা। গুহাকে ইংলিশে কি বলা হয়? কেভ। ঠিক আছে? একটা কন বলে একটা শব্দ লাগে, দ্যাট ইজ কনকেভ। এই হলো কনকেভ, অর্থাৎ এই জায়গাটা হলো কনকেভ রিফ্লেকটিভ সাইট। ঠিক আছে? এই হলো কনক্লেভ, কনকেভ তল। ঠিক আছে? এবং এটাকেই বলা হয় বাংলা ভাষাতে অবতল, কনকেভ। ঠিক আছে? কেভ মানে গুহা, আর গুহা মানে গর্তর মতো থাকবে, অর্থাৎ যেই দিকটা গর্ত মতো থাকবে সেটা কনকেভ বা অবতল, আর তার ঠিক উল্টো দিকটা হচ্ছে কনভেক্স বা উত্তল। এই হলো উত্তল অংশ আর অবতল অংশ। বোঝা গেল উত্তল আর অবতল ব্যাপারটা কিরকম ঘটলো? কনকেভ আর কনভেক্স, এই হলো সিস্টেম। তল, গোলীয় তলের প্রধান দুটো ভাগ হলো কনকেভ এবং এছাড়া এদেরকে মিক্স আপ করে অনেক কিছু করা যেতে পারে। কেমন করে? এই হলো একটা অবতল অংশ, অবতল অংশটার সঙ্গে যদি আমি একটা সমতল অংশ জুড়ে দিই, তাহলে একটা তল তৈরি। পুরোটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে, মানে এটা একটা এরম ধরনের রিফ্লেকশন ঘটবে। এই দিকটা মানে এই দিক দিয়ে আলো আসবে, এই দিকে আলো ঢুকবে। সমতল, সমতল, অবতল, সমতল উত্তল। যদি এদিকে ঘটে যায় তাহলে সমতল উত্তল। আমি যদি এইদিকে তাকাই তাহলে সমতল উত্তল, আর যদি এদিকে তাকাই সমতল অবতল। এবং অবতল, উভয়টাই অবতল, মানে এরকম আবার এরকম। এগুলো লেন্সের ধারণা হয়ে যাচ্ছে আসলে, এগুলো কিন্তু লেন্স ধারণা হয়ে যাচ্ছে। এটা কিন্তু দর্পণের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটবে না। এটা হচ্ছে উভয় অবতল, আবার উভয় উত্তল, এরকম এরকম, এদিকে উত্তল, এদিকে উত্তল। এটা হচ্ছে উভয় দিকে উত্তল, উভয় দিকে অবতল, উভ অবতল, সম অবতল, সম উত্তল, এরকম ব্যাপার আছে। যাই হোক, এগুলো লেন্সের ক্ষেত্রে আলোচনা করা যেতে পারে। এখন আমাদের দর্পণের আলোচনা করব, গলীয় দর্পণে আলোর প্রতিফলন। এখন গলীয় দর্পণে আলোর প্রতিফলনের ক্ষেত্রে প্রথমে গলীয় দর্পণ বলতে কি বোঝায়? গলীয় দর্পণটা জিনিসটা কি? গলীয় দর্পণ হচ্ছে যে বক্র প্রতিফলক তল, যে বক্র প্রতিফলক তল কোনো গোলকের অংশ, অর্থাৎ প্রতিফলক তলটা কোনো গোলকের অংশ হতে হবে। এই হলো প্রতিফলক তল। এটা কেটে নিয়ে আমরা এরকম বানালাম। এবার এটা বানিয়ে যদি আমি এই জায়গাটা, আমি পাশে দেখাচ্ছি আবার তুলে নিয়ে গিয়ে, এই যদি এই জায়গাটাকে আমরা একটু রং করে দিই বা পালিশ করে দিই, বা এখানে উপর একটা প্রলেপ লাগিয়ে দিই, তাহলে চকচকে অংশ কোন দিকটা হলো? এই দিকটা। তাহলে এখন চকচকে অংশটা কেমন দেখতে লাগছে? গুহার মতো ফাঁকা, কনকেভ। এটাকে বলবো কনকেভ মিরর। ঠিক আছে? আবার আমি এইটাকে কাটলাম, এইটাকেই কেটে এটা বানিয়েছিলাম। আবার এইটাকে কেটে আমি যদি এরম করে বানাই, আমি কি করলাম? আমি এই গুহার দিকটাকে রং করে দিচ্ছি। তাহলে কোন দিকটা চকচকে হয়ে গেল? পিছন দিকটা। এইটা হয়ে গেল তখন কনভেক্স মিরর, অর্থাৎ উত্তল দর্পণ। এই হলো অবতল দর্পণ, এই হলো উত্তল দর্পণ। সামান্য ধারণা, কোনো ব্যাপার না। তাহলে এটাও একটা গলীয় দর্পণ, এটাও একটা গলীয় দর্পণ। তাহলে গলীয় দর্পণ বলতে কি বোঝায়? যে বক্র প্রতিফলক তল কোনো গোলকের অংশ, তাকে গলীয় প্রতিফলক তল বা গলীয় দর্পণ বলা হচ্ছে। খুব সাধারণ ধারণা। ঠিক আছে? এবার এই গলীয় তলের ভেতরের পৃষ্ঠকে যদি প্রতিফলক তল হিসেবে ব্যবহার করা হয়, তখন তাকে বলবো অবতল দর্পণ। ভেতরের পৃষ্ঠটাকে যদি তল হিসেবে কল্পনা করি বা ইউজ করি, আর যদি বাইরের তলটাকে আমরা প্রতিফলক তল হিসেবে ব্যবহার করি, তখন এই দর্পণটাকে তখন বলবো আমরা উত্তল দর্পণ।
এই হলো অবতল দর্পণ এবং উত্তল দর্পণের সামান্য ধারণা। ঠিক আছে, এবার আমরা গোলীয় দর্পণের জ্যামিতি বিষয়ক কিছু আলোচনা সেরে নিচ্ছি। এখানে দুটো গোলক দেখা যাচ্ছে, এগুলো বৃত্ত নয়, এগুলো গোলক ভাবতে হবে আমাদেরকে। এখন এই গোলকের এইখানটা দেখা যাচ্ছে যে এই গোলকের যে অংশটা তার বাইরের দিকটাকে আমাদের রং করা হয়েছে। তাহলে আমাদের কোন দিকটা মসৃণ? ভেতর দিকটা মসৃণ। ভেতর দিকটা মসৃণ হলে তাকে আমরা বলবো অবতল দর্পণ। এটা অবতল দর্পণের চিত্র। আর এইটার ভেতর দিকটাকে আমাদের রং করা হয়ে গেছে, অর্থাৎ বাইরের দিকটাকে মসৃণ করা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তল দর্পণের একটি চিত্র। এবং আমাদের এখানে মডেলটা দেখানো হচ্ছে যে এই অংশটা সম্পূর্ণ গোলকেরই একটা ক্ষুদ্র অংশ এবং তার এখানে হচ্ছে তার কেন্দ্র। তাহলে এটাকে হচ্ছে এই দর্পণটার এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এবং এখান থেকে আমরা যদি এই দূরত্বটাকে মেজার করি অর্থাৎ মাপি, তাহলে এই দূরত্বটাকে পুরো বক্রতা ব্যাসার্ধ হয়ে গেল। এক্স্যাক্টলি এখান থেকে তাই হবে। তাহলে এইখান থেকে আমাদের দুটো ধারণা তৈরি হচ্ছে, একটা কি, যে অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্রটি অবতল দর্পণের প্রতিফলক অংশটির সামনের দিকে রয়েছে, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো বক্রতা কেন্দ্র কোথায় রয়েছে? সামনে আছে। প্রতিফলক তল তো এইদিকে, এইটা হচ্ছে প্রতিফলক তল এইদিকে, কিন্তু আছে কোথায়? প্রতিফলকের ভেতর দিকে অর্থাৎ পেছন দিকে রয়েছে, অর্থাৎ অমসৃণ তলে। এটা হচ্ছে উত্তল দর্পণ অবতল দর্পণের একটা ডিফারেন্স, সামান্য ডিফারেন্স, সামান্য আইডিয়া। এবার আমরা ছোটখাটো কিছু বিষয় এখানে জেনে নিচ্ছি। কেমন করে? না, দর্পণে মেরু বলতে কি বোঝায়? এই যে দর্পণটা আছে, এই দর্পণটা তো একটা দৈর্ঘ্য আছে, মোটামুটি দৈর্ঘ্য আছে, তার ঠিক ঠিক মাঝামাঝি জায়গা, ঠিক মাঝামাঝি জায়গা কোন জায়গায়? এই জায়গাটাই মাঝামাঝি জায়গা। এই পয়েন্ট, এই যে বিন্দু, এটাকে বলা হচ্ছে দর্পণের মেরু। এটাকে বলা হচ্ছে মেরু, আর আমরা এটাকে ফিজিক্সে পি হিসাবে ইউজ করব। পি ফর পোল, আর পোল মানে মেরু। এরপর বক্রতা কেন্দ্র আমরা জেনে গেছি কাকে বলে, বক্রতা ব্যাসার্ধ জেনে গেছি। এখন প্রধান অক্ষ অর্থাৎ প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা কি? এটা হচ্ছে গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্র দিয়ে অঙ্কিত সরলরেখা। মেরু এবং বক্রতা কেন্দ্র সি, এই দুটোকে যোগ করলে যে রেখাটা পাচ্ছি, এখানে রেখাটা হচ্ছে পিসি রেখা। এই পিসি বা সিপি রেখা, এইটাকে বলা হচ্ছে এই দর্পণটার প্রিন্সিপাল অ্যাক্সিস অর্থাৎ প্রধান অক্ষ, এবং সেটাকে আমরা উভয় দিকে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়িয়ে দিতে পারি। এই হচ্ছে প্রধান অক্ষ। বোঝা গেল? প্রধান, খুব ইম্পর্টেন্ট ধারণা, প্রধান অক্ষ। এরপর আমরা জানবো অ্যাপারচার। অ্যাপারচার বা উন্মেষ, সেটা হচ্ছে আমি আগেই বলেছিলাম যে এইখান থেকে এর লেন্থ, এইটাকে বলা হচ্ছে অ্যাপারচার। অর্থাৎ আমি যদি একটা দর্পণকে দেখাই, দর্পণ, গোলীয় দর্পণ এরকম গোল, আর একটা দর্পণ এত বড় আছে, আর দর্পণ আরো বড় হতে পারে। তাহলে এখানে ক্ষুদ্র মানে ছোট অ্যাপারচার কোনটা? এটা, এইটা। তাহলে একটা দর্পণ বাটির মতো, একটা ছোট্ট পাতলা ডিশের মতো, সেই ডিশটার, ধরো বাড়িতে চা খাওয়ার ডিশ, সেই ডিশটার যে একদম ব্যাস বরাবর যে ব্যাসের দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে অ্যাপারচার। অর্থাৎ অ্যাপারচার যদি ছোট হয় তাহলে ছোট লেন্স হবে বা ছোট দর্পণ হবে, অ্যাপারচার বড় হলে বড় দর্পণ হবে, আর আকারে বাড়বে। এটা হচ্ছে অ্যাপারচার। এবং আমরা এই উন্মেষটাকে স্কেলে করে মাপতে পারি। স্কেলে করে মাপতে পারি, তার মানে এই অ্যাপারচারটা হচ্ছে রৈখিক, লিনিয়ার অ্যাপারচার, অর্থাৎ রৈখিক উন্মেষ। এটাকে বলা হচ্ছে রৈখিক উন্মেষ। অ্যাপারচার আর এক রকমের হয়, সেটা কেমন? সেটা হচ্ছে অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার অ্যাপারচার অর্থাৎ কৌণিক উন্মেষ। সেটা কেমন হয়? ওটা কিন্তু সম্ভবত আউট অফ সিলেবাস। ওইটা হচ্ছে এরকম, একটা দর্পণ এরকম হতে পারে, কোনো একটা দর্পণ এরকম হতে পারে, দর্পণটা এরকম হতে পারে, দর্পণটা এরকম হতে পারে। তাহলে কেসটা কি হচ্ছে? অর্থাৎ এই যে দূরত্বটা, এটা লিনিয়ার অ্যাপারচার বলা হচ্ছে। আবার এই যে চাপ, এগুলো তো বৃত্তচাপের মতো কল্পনা করতে পারি আমরা, এগুলো কল্পনা করা যেতে পারে। তাহলে এই যে সিস্টেমটা, এই যে ছোট করা হলো, এটাকে যদি আমরা ডিশের মতো করে মানে
টেবিলের উপর রেখে দিই এই লেন্সটা, দর্পণটাকে যদি টেবিলের উপর রেখে দেখতে কেমন লাগবে? উপরটা তো গোল, কিন্তু ভেতরটা অনেকটা গর্তর মতো, ভেতরটা খালটা বেশি, অর্থাৎ গভীরতা বেশি, এর গভীরতা কিন্তু অনেক বেশি, এর একটু কম, এটা আরো কম, এটা একেবারে ফ্ল্যাট, এটা সিস্টেম। তাহলে কি হলো, এই যে চারপাশে যে দৈর্ঘ্যটা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পরিসীমা। এই পরিসীমাটা বক্রতা কেন্দ্র কোনটা? বক্রতা কেন্দ্র ছিল এই রকম করে, যা কেন্দ্র, এই যে কেন্দ্র, এই পরিসীমাটা, এই পরিসীমাটার এই যে কিনারা, এই কিনারাটাই তো এই কিনারা, এটা কিনারা, এটা তো কিনারা, এটা তো গোল, এটা ফ্ল্যাট করে এখানে পেতে দেওয়া হয়েছে। এই কিনারাটা অর্থাৎ পরিসীমাটা এইখান থেকে এই বক্রতা কেন্দ্রের মধ্যে যে যোগ করলে যে কোণটা উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এই কোণটা, এই কোণটাকে বলা হচ্ছে কৌণিক উন্মেষ। এর ক্ষেত্রে কেমন হবে? যেমন এই ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে কৌণিক উন্মেষ কেমন হবে? এইটা কৌণিক উন্মেষ কেমন হবে? এই যোগ করছি বক্রতা কেন্দ্রের সঙ্গে তার পরিসীমার প্রান্তগুলো, তাহলে এই যে কোণটা পাওয়া যাচ্ছে, এই কোণটাকে বলা হচ্ছে কৌণিক উন্মেষ। তাহলে রৈখিক উন্মেষ যত বড় হবে, এইখান থেকে এতটা, আমি যদি এরম দর্পণটা নিতাম, তাহলে এর লিনিয়ার অ্যাপারচার বেড়ে গেল, এটার রৈখিক উন্মেষের থেকে এই রৈখিক উন্মেষটা অনেক বড়। আবার দেখো, আমি যদি এরম যোগ করে দিই, তাহলে কিন্তু কৌণিক উন্মেষটাও বড় হলো। এই হলো কৌণিক উন্মেষ আর রৈখিক উন্মেষ, আমাদের সিলেবাসে কেবলমাত্র উন্মেষ হিসাবে উল্লেখ করা আছে। এই হলো সিস্টেম। এখন গোলীয় দর্পণে প্রতিফলন কিভাবে হয় একটু দেখা যাক, কিভাবে প্রতিফলনটা ঘটছে। প্রতিফলন নিয়ম অনুযায়ী কিন্তু প্রতিফলন হবে, একটু আগে বলেছিলাম যে প্রতিফলন যে নিয়মটা, সেই নিয়ম অনুযায়ী কিন্তু প্রতিফলন হবে এক্ষেত্রে। যেমন এইটি একটি গোলীয় দর্পণ, যার এইখানে আমাদের রং করে দেওয়া হলো, তাহলে এটা হচ্ছে প্রধান অক্ষ করে দেওয়া হয়েছে, তাহলে এটা হচ্ছে তার মেরু। কোনো একটি রশ্মি ধরে নেওয়া যাক যেখান থেকে খুশি এসে পড়ছে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হতে পারে বা না হতে পারে, এই এসে পড়বে। এই রশ্মিটা এবার প্রতিফলনের ফল কি ঘটবে? এটা যেহেতু প্রতিফলন, তাহলে এর কি হবে? এর একটা প্রতিফলক তল কল্পনা করতে, যে কোনো বক্র রেখাকে আমরা অসংখ্য সরলরেখা হিসেবে কল্পনা করতে পারি, একটা বৃত্তকেও আমরা অসংখ্য সরলরেখার যোগফল হিসেবে কল্পনা করতে পারি। তেমন আমরা একটা বক্রতলকে আমরা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সমতল হিসেবে কল্পনা করতে পারি। তো এক্ষেত্রে যেহেতু এটি বক্রতল, ছোট্ট এই অংশটাতে একটা সমতল কল্পনা যদি করি, তাহলে এই সমতলটাকে যদি কল্পনা করে আমরা একটু চিন্তা করে থাকি, তাহলে এইটা হয়ে গেল তার প্রতিফলক তল। তাহলে প্রতিফলক তলে কি হবে? একটা লম্ব অঙ্কন করতে হবে। তো লম্ব অঙ্কন কিভাবে করা যেতে পারে? এই একটা এমন ছবি এঁকে দিয়েছি যার একদম গায়ে গায়ে হয়ে গেল অভিলম্বটা। তাহলে এইটুকু অ্যাঙ্গেল, এই অঙ্কনটা হচ্ছে আপতন কোণ, তাহলে এই ছোট্ট সমান অ্যাঙ্গেল হবে, একটা সমান অ্যাঙ্গেল, আপতন কোণ যা, প্রতিফলন কোণ তাই। তাহলে ঠিক এই অ্যাঙ্গেলটা করে এটা বেরিয়ে যাবে। এত বিচ্ছিরি ছবি এঁকেছি, জঘন্য। ধরা যাক একটা রশ্মি এইভাবে এসে পড়লো, তাহলে এইটা হচ্ছে অভিলম্ব। তাহলে এই হলো আপতন কোণ। আপতন কোণের গ্যাপ ঠিক যতটা হবে, প্রতিফলন কোণের গ্যাপ ঠিক ততটাই হবে। তাহলে রশ্মিটা এই পথে বেরিয়ে গেল, প্রতিফলিত রশ্মি। এইভাবে কিন্তু গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রতিফলনটা ঘটছে। এটা একটা উত্তল দর্পণ ছিল। অবতল দর্পণ ক্ষেত্রে এক্স্যাক্টলি দেখা যায় সেরকম করে। অবতল দর্পণের ক্ষেত্রে দেখাচ্ছি, কোথায় দেখানো যায়, এখানে দেখায় ছোট করে। এই হলো একটি অবতল দর্পণ। তাহলে একটা রশ্মি এইভাবে আসছে, হ্যাঁ পড়লো, এই যে পড়লো। তাহলে এবার এইখানেতে একটা আমাদের প্রতিফলক তলকে কল্পনা করছি। এই হলো প্রতিফলক তলটা, সমতলটা। সমতলের পরে এই হচ্ছে তার লম্বটা মোটামুটি,
তাহলে এইটা হচ্ছে আপতন কোণ, তাহলে প্রতিফলন কোণ এরকম হবে, এইভাবে বেরিয়ে যাবে, এইভাবে আসবে, এইভাবে বেরিয়ে। অর্থাৎ গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা সমতল দর্পণের যে নিয়মটা ছিল I ইকুয়ালস টু R, সেটা কিন্তু গোলীয় দর্পণের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্যই ঘুরছে, অর্থাৎ হবেই হবে। ঠিক আছে, এ আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মিকে দেখাতে পারি। এখন আমরা এই গোলীয় দর্পণের ফোকাস বিন্দু কোথায় অবস্থান করে এবং ফোকাস বলতে কি বোঝায় সেই সম্বন্ধে কিছু জানব। দেখা যাক, একটা গোলীয় দর্পণ, এই হলো একটি গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণটার আমি বানাচ্ছি অবতল দর্পণ। এটা হলো অবতল দর্পণ, কারণ এই দিকটা প্রতিফলক তলটা রয়েছে। তাহলে এই আমি যে দাগটা টানলাম এটাকে বলছি প্রধান অক্ষ, তাহলে এই বিন্দুটা হচ্ছে মেরু, আর এই দর্পণটা বক্রতা কেন্দ্র ধরে নিচ্ছি এখানে রয়েছে, অর্থাৎ গোলকটা এরকম ভাবে হবে, তাই হচ্ছে বক্রতা কেন্দ্র। এখন কোনো সমতল আহ আহ, কোনো একটা সমতলে যদি এই কাগজটা একটা সমতল, এখন আমি সমতলে অঙ্কন যে কোনো অঙ্কনগুলো করছি সমতলের উপরে, অর্থাৎ কাগজের উপরে। এখন দেখা যায় যদি এই যে প্রধান অক্ষটা, এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে কোনো রশ্মি এসে দর্পণে এসে পড়ল এবং প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে বেরিয়ে চলে গেল। আবার অন্য একটি রশ্মি সমান্তরাল হয়েই এসে পড়লো, কার সঙ্গে সমান্তরাল, না প্রধান অক্ষের সঙ্গে, দিয়ে আবার বেরিয়ে চলে গেল। এবং বেরিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষের ওপরে একবারে নির্দিষ্ট বিন্দুতেই এসে পড়বে বারবার করে। যতবার সমান্তরাল হবে প্রধান অক্ষের সঙ্গে, প্রত্যেকটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি প্রধান অক্ষের ওপরে একটি নির্দিষ্ট বিন্দু দিয়েই চলে যাবে। তো এই যে নির্দিষ্ট বিন্দুটা, এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হচ্ছে ফোকাস। এইটাকেই বলা হচ্ছে ফোকাস বিন্দু বা ফোকাস, এটাকেই বলা হচ্ছে ফোকাস বিন্দু বা ফোকাস। এটা গেল অবতলের ক্ষেত্রে। তাহলে উত্তলের ক্ষেত্রে ধারণাটা কেমন হবে? আমি যদি এখানে একটা উত্তল দর্পণকে এঁকে দেখাই, এই হলো একটি উত্তল দর্পণ, এক্ষেত্রে ধারণাটা একই রকম। উত্তল দর্পণের ক্ষেত্রে রশ্মিগুলো এসে পড়ছে, এইভাবে পড়ছে, পড়ার পরে উত্তলে তো আর ভেতর ঢুকবে না, প্রতিফলন তো বাইরে দিকে ঘুরবে, ধরে নিচ্ছি এইভাবে বেরিয়ে গেল। এই যে রশ্মিটা বেরিয়ে চলে গেল, এটাকে যদি আমি কল্পনা করে ভেতর ঢুকিয়ে দিই, কারণ বাঙালি খুব ভালো কল্পনা করতে পারে, তো সেই বাঙালির কল্পনা চক্ষু দিয়ে আমি ভেতরে টানছি, এই ঢুকে গেল। এক্স্যাক্টলি এরকম করে আর একটা সমান্তরাল রশ্মি, কার সঙ্গে সমান্তরাল, প্রধান অক্ষের সঙ্গে, সেটাও বেরিয়ে চলে যাচ্ছে। এটাকেও কিন্তু আমরা কল্পনা করছি, অর্থাৎ এইভাবেই বেরোবে সেটা। অর্থাৎ বিন্দুটা কিন্তু নির্দিষ্ট হতেই হবে, কারণ ফিজিক্স সর্বদা কথাই বলে এবং সত্যি কথা বলে, কাজ করে যেটা কাজটা সত্যি কাজ। ফিজিক্স ওয়ার্কস অলওয়েজ। সো কোনো ভুল চুক হবে না এখানে। কল্পনা যেটা হবে সেই কল্পনাটা অবশ্যই কথা বলবে, এগুলো হচ্ছে কথা বলা কল্পনা। সুতরাং নির্দিষ্ট বিন্দুই পাবো এবং সেটাকে বলা হচ্ছে ফোকাস। অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস আমরা কিভাবে পেলাম বোঝা গেল। অর্থাৎ এই ক্ষেত্রে ফোকাসটা কিন্তু দর্পণের ভেতরে গঠিত হয়ে গেল, আর এক্ষেত্রে ফোকাসটা দর্পণের সামনে ছিল অবতলের ক্ষেত্রে। এই হলো সিস্টেম। আর এখানে আছে আমাদের সেই বিখ্যাত সি, অর্থাৎ বক্রতা কেন্দ্র। এই হলো অবতল দর্পণের ফোকাস এবং উত্তল দর্পণের ফোকাস। গোলীয় দর্পণে ফোকাস সম্বন্ধে ধারণাটা হয়েছে আশা করি। এবার আমরা সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি সেই দর্পণে এসে পড়ে, সেই ধরনের দর্পণে, তাহলে তার প্রতিফলন কেমন ঘটবে আমরা এবার একটু দেখে নিই। ধরো এটা একটা গোলীয় দর্পণ এবং এই দর্পণটি হলো একটি অবতল দর্পণ। এই অবতল দর্পণে এই হলো প্রধান অক্ষ, এটাকে বলা হচ্ছে মেরু,
এটাকে বলা হলো সেন্টার অফ কার্ভেচার, মানে বক্রতার কেন্দ্র। এখন আমরা এটা পরে প্রমাণ করব যে মেরু এবং বক্রতা কেন্দ্র তার ঠিক মধ্যবর্তী অংশতে ফোকাস বিন্দুটি অবস্থান করে। এটা আমরা পরে আলোচনা করব। অর্থাৎ ফোকাস বিন্দু যদি এটাকে বলা হয়, তাহলে মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু অর্থাৎ পিএফ যে লেন্থ, এটাকে বলা হচ্ছে ফোকাস এফ। এবং পি থেকে সি অর্থাৎ পিসি, এই যে দূরত্বটাকে বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, রেডিয়াস আর। আমরা প্রমাণ করে দেবো, আজকে না, নেক্সট ভিডিওতে হয়তো প্রমাণটা করতে চলেছি। সেটা হচ্ছে আর ইকুয়ালস টু 2f। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রমাণ এবং ছোট্ট প্রমাণ এবং গুরুত্বপূর্ণ। তো সেটা পরে করছি। তাহলে আমরা এখন জানতে পারছি যে বক্রতা ব্যাসার্ধ ঠিক মধ্যবর্তী অংশে ফোকাস অবস্থান করছে। এখন সমান্তরাল রশ্মিগুচ্ছ বলতে কি বোঝায়, এটা একটা ইম্পর্টেন্ট কথা। সমান্তরাল রশ্মিগুচ্ছ বলতে কি বোঝায়? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল একটা রশ্মি, সমান্তরাল রশ্মিগুচ্ছ চিনব কি করে? হাতে একটা টর্চ ধরা আছে, সেই টর্চটা বাঁ হাতে ধরে ডান হাতে তালুটা যদি টর্চের কাছে নিয়ে আসা হয়, তাহলে হাতের মধ্যে এক রকমের গোল আলো দেখা যাবে। আবার হাতটা সরিয়ে যদি দেয়ালে ফেলা হয় তাহলে একটু বড় দেখা যাবে। এখন ছোট্ট টর্চের মুখটা, সেখান থেকে আলো বেরিয়ে আলোটা দেয়ালে বড় হয়ে গেল, তাহলে নিশ্চয়ই টর্চের মধ্য দিয়ে যে আলোটা বেরোচ্ছে সেই আলোটা সমান্তরাল নয়। কারণ নাহলে বড় হলো কি করে? যদি সমান্তরাল হতো তাহলে টর্চের মুখটা যেমন ধরনের ছিল সেই আকারেরই আলোর আমরা ইমেজটা দেখতাম যে দেওয়ালের মধ্যে, কিন্তু সেটা তো ঘটে না। ঘটে কি, একটু বড় হয়ে যায়। আমরা এটা প্রায় দেখেছি। তাহলে আলো সর্বদা সমান্তরালভাবে চলছে এরকম কোনো ব্যাখ্যা কিন্তু নয়। তাহলে আমরা এক্ষেত্রে যখন ফিজিক্সে, যখন আমরা গোলীয় দর্পণে আমরা প্রতিফলন আলোচনা করছি, বারবার বলছি সমান্তরাল রশ্মিগুচ্ছ, সমান্তরাল রশ্মিগুচ্ছ। সমান্তরাল রশ্মিগুচ্ছ বলতে কি বোঝায়? এটাকে আমরা ধরে নিতে পারি যে মোটামুটি 60 মিটার, 60 মিটার বা তার বেশি দূর থেকে কোনো আলো যদি এসে আমাদের কাছে আসে, তাহলে সেই রশ্মিটিকে আমরা সমান্তরাল বলে ধরে নিই। আমরা ধরে নিই সূর্য থেকে আলো আসছে, সূর্য থেকে আলোকে সমান্তরাল হয়ে পড়ছে না, বিভিন্ন দিকে আলো ছড়িয়ে যাচ্ছে। তো সমান্তরাল ধরবো কি করে? একটা নির্দিষ্ট দূরত্ব, একটা বহু দূর থেকে আগত আলো যদি আসে, তাহলে সেই আলোটাকে আমরা ছোট্ট একটি অংশের মধ্যে যখন পরীক্ষা করছি, তখন এই ছোট্ট পরিসরের মধ্যে বহু দূর থেকে আগত যে রশ্মিটা, তার ক্ষুদ্র একটি অংশ, একটি ক্ষুদ্র অংশটাকে আমরা বেছে নিয়ে কাজ করি, তাহলে এই ক্ষুদ্র অংশটুকে বলবো আমরা সমান্তরাল। এখন এই সমান্তরাল রশ্মি এইভাবে প্রধান অক্ষ থেকে অনেকটা দূরে এসে পড়তে পারে, অথবা প্রধান অক্ষের একদম কাছ দিয়ে চলে আসতে পারে। প্রধান দুটি সমান্তরাল, এটাও সমান্তরাল, এটাও সমান্তরাল। একটা হচ্ছে প্রধান অক্ষের খুব নিকটে অবস্থান করছে, একটা প্রধান অক্ষ থেকে দূরবর্তী স্থানে অবস্থান করছে। তাহলে কি এই রশ্মি ধর্ম যা, এই রশ্মি ধর্ম কি একই রকম হবে? তা কিন্তু নয়। অর্থাৎ এই রশ্মিটা যে ফোকাস দিয়ে যাবে তার কোনো মানে নেই। রশ্মি ফোকাস দিয়ে সবসময় নাও যেতে পারে, সমান্তরাল হয়ে পড়ছে। হ্যাঁ, এটা করবে যে প্রধান অক্ষের উপরে একটা বিন্দুতে মিলিত হবে। অর্থাৎ এই রশ্মিটা প্রতিফলন হওয়ার পরে এইখানে এসে মিলল। ঠিক এই রকমের কোনো রশ্মি যদি আর একটা এই দিক দিয়ে যেত, সেটাও প্রতিফলনের পর ওই নির্দিষ্ট বিন্দু, ফোকাসের ওপরে আমি নির্দিষ্ট বিন্দু পাবো, কিন্তু ফোকাসের ওপরে, ফোকাস বলছি, প্রধান অক্ষের ওপরে আমরা নির্দিষ্ট বিন্দু পাবো। এখন প্রধান অক্ষের ওপরে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলেই কি সেইটাকে বলবো ফোকাস? তা কিন্তু নয়। খুব ইম্পর্টেন্টের কথা যে প্রধান অক্ষের ওপরে সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে পড়লো, পড়ার পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলো, সেই নির্দিষ্ট বিন্দুটাকে কি ফোকাস বলা হবে? না। তাহলে ফোকাস কোনটা? ফোকাস হচ্ছে সেই ধরনের রশ্মিগুলো, যে রশ্মিগুলো প্রধান অক্ষের খুব নিকটে সমান্তরালভাবে এসে পড়ছে। অর্থাৎ এই ধরনের রশ্মি, এই ধরনের রশ্মি যারা খুবই নিকটে আসছে, এসে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আসছে, খুব নিকট অবস্থান করছে এবং প্রধান অক্ষের ওপরে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে, তখন সেই বিন্দুটিকে বলা হচ্ছে ফোকাস। দূরবর্তী অনেক দূর থেকে একটা অনেক উন্মেষ, অনেক বড়, একটা বিশাল বড় লেন্স, একটা অনেক বড়,
ধরা যাক একটা 1 কিলোমিটারের একটা উন্মেষ আছে, তার একটা লেন্স, সেই লেন্সটাতে একদম পরিসীমার প্রান্তে কোনো সূর্য থেকে রশ্মি এসে পড়লো, আর একদম মাঝখানে কাউকে বসিয়ে দেওয়া হয়েছে। একটা যেহেতু 1 কিলোমিটার অনেক বড়, তার মাঝখানে একদম মধ্যবর্তী অংশে একটা ছেলেকে বসিয়ে দেওয়া হয়েছে, তার ঠিক ডান হাত থেকে প্রসারিত করা হলো, দিয়ে বললো ওই ডান হাতের প্রান্তে আমি একটা টর্চ লাইটের আলো ফেললাম, আর বাঁ দিকের প্রান্তেও একটা টর্চ লাইটের আলো ফেললাম। সেই আলো দুটো যে বিন্দুতে গিয়ে পড়বে, যে বিন্দুতে মিলিত হবে, পরিসীমার প্রান্ততে যদি আলো ফেলা হয় সেটাও কি সেই বিন্দুতেই পড়বে? তা কিন্তু নয়। তবে একটা মিল পাওয়া যাবে, সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র এবং মেরুর সংযোজক যে রেখা অর্থাৎ প্রধান অক্ষের ওপর মিলিত হবে, এটা গ্যারান্টি। কিন্তু সর্বদাই সমান্তরাল রশ্মিগুচ্ছ মানেই সেটা প্রধান অক্ষের ওপরেই মিলিত হবে তা কিন্তু নয়। যেটা একদম প্রধান অক্ষের নিকট দিয়ে যাচ্ছে সেই ধরনের রশ্মিগুলো প্রধান অক্ষের উপরে এসে পড়বে, প্রধান অক্ষের ওপরে ফোকাস বিন্দুতে এসে পড়বে। এবার তো একদম প্রধান অক্ষের নিকটে যে রশ্মিগুলো, সেই রশ্মিগুলোর বিশেষ নাম দেওয়া হয়েছে। এই রশ্মিগুলোকে বলা হয় উপাক্ষীয় রশ্মি। এই রশ্মিগুলোর নাম হচ্ছে উপাক্ষীয় রশ্মি। একে ইংলিশে নাম দেওয়া হয়েছে প্যারাক্সিয়াল রে। প্যারাক্সিয়াল রে, প্যারাক্সিয়াল রে, ঠিক আছে? এই হচ্ছে প্যারাক্সিয়াল রে, প্যারাক্সিয়াল রে বা উপাক্ষীয় রশ্মি। এই উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কিন্তু ঘটনাটা ঘটে। আর এই দূরবর্তী যে রশ্মিটা, একে বলা হবে কি? একে বলে নন প্যারাক্সিয়াল রে বা অক্ষাপসারী রশ্মি। এই হলো নন প্যারাক্সিয়াল রে। এটা খুব ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? এখন যদি দর্পণের উন্মেষটা বেশি হয়, তাহলে আপতিত রশ্মিগুচ্ছের বাইরের অংশগুলোকে বলা হবে এই অক্ষাপসারী রশ্মি, মনে থাকবে। এবং একটা খুব ইম্পর্টেন্ট কথা, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধের সঙ্গে ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক এবং গোলীয় দর্পণের যে সমীকরণ অর্থাৎ অনুবন্ধী ফোকাস যুগল সম্পর্ক, এই নির্ণয়ের ক্ষেত্রে আমরা উপাক্ষীয় রশ্মিগুলোকেই বিবেচনা করব। এখন এই গোলীয় দর্পণের সমীকরণ সংক্রান্ত যে কথাবার্তাগুলো, এইগুলো একটু উঁচু ক্লাসে রয়েছে, তবুও আমি কিছুটা দেখানোর চেষ্টা করব যদি সুযোগ হয়। এখন এই যে ক্ষুদ্র উন্মেষযুক্ত যে দর্পণ, এই দর্পণগুলো ব্যবহার করেই আমাদের যাবতীয় ধারণাগুলো গড়ে উঠেছে, ঠিক আছে? গোলীয় দর্পণের দ্বারা প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে যখন আমরা কোনো গোলীয় দর্পণের সাথে কোনো প্রতিবিম্ব গঠন করি, সেক্ষেত্রেও কিন্তু কোনো উল্লেখ না থাকলেও আমরা যে রশ্মিগুলোকে নিয়ে থাকি, সেই রশ্মিগুলো সর্বদাই উপাক্ষীয় রশ্মি হয়ে থাকবে। অর্থাৎ এই অক্ষাপসারী যে রশ্মি, আমরা এই সমস্ত রশ্মি নিয়ে কোনো কাজকর্ম করব না। বারবার উপাক্ষীয় রশ্মি উল্লেখ করা দরকার নেই। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মিগুচ্ছ মানেই, এবং যেখানে ফোকাস সম্বন্ধীয় কথাবার্তা বলা হবে সেক্ষেত্রে উপাক্ষীয় রশ্মির কথাগুলোই বলা হবে, ঠিক আছে? এই হলো ব্যাপার। এখন যেটা ইম্পর্টেন্ট কথা ছিল যে যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে কোনো রশ্মি এসে পড়ে, সেই রশ্মি সর্বদা, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি সর্বদা ফোকাসে যাবে। অর্থাৎ ফোকাসে যাবে মানেই সেটা উপাক্ষীয় রশ্মি। একটা ছোট ডায়াগ্রাম এঁকে আর একবার দেখাচ্ছি। সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে পড়লো, এদিকটা ঘষে দেওয়া হলো, এখন এইভাবে পড়লো, এই বেরিয়ে গেল, তাহলে এটা কিন্তু অবশ্যই ফোকাস। যেহেতু এটা সমান্তরাল, তাহলে প্রধান অক্ষের উপরে এই বিন্দুটি অবশ্যই এবং অতি অবশ্যই ফোকাস বিন্দুই হয়ে থাকবে, ঠিক আছে? এই হলো সিস্টেম। অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল, ফোকাস বিন্দু যাচ্ছে, তাহলে উল্টো কেস, যদি আমি এই দিক দিয়ে একটা টর্চ চালু দিতাম, অর্থাৎ এই ফোকাস দিয়ে কোনো রশ্মি যাচ্ছে এবং দর্পণে পড়লো, তাহলে কিন্তু সেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যাবে। আমরা এখানে একটা ফ্রেজ ইউজ করতে পারি যে প্যারালাল টু এফ অ্যান্ড এফ টু প্যারালাল। এটা প্যারালাল মানে কি? সমান্তরালের চিহ্ন না, প্যারালাল এইভাবে আমরা দিই। তো আমি সংখ্যায় বলছি কি,
প্যারালাল টু এফ মানে ফোকাস, এবং এফ টু প্যারালাল, অর্থাৎ কোনো রশ্মি যদি প্যারালাল হয় কার সঙ্গে না প্রধান অক্ষের সঙ্গে, তাহলে সেটা কোন বিন্দু দিয়ে যাবে? এফ দিয়ে যাবে। আবার কোনো রশ্মি যদি এফ দিয়ে যায় তাহলে সেটা কি হবে? নির্গমন করবে প্যারালাল হয়ে। কার সঙ্গে প্যারালাল হবে? প্রধান অক্ষের সঙ্গে। এইটা একটা ফ্রেজ হিসেবে আমরা ব্যবহার করতে পারি যাতে আমাদের পরের প্রবলেমগুলো ঘটবে না, আমরা নিজেরাই ছবি আঁকতে পারবো। এখন রশ্মি সমান্তরাল রশ্মি তো বোঝা গেল, এই হবে সমান্তরাল রশ্মি। আর এছাড়া দু ধরনের রশ্মি আছে, কি? একটা হচ্ছে অভিসারী রশ্মি। অভিসারী রশ্মি মানে একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়, এই ধরনের রশ্মিগুলোকে বলা হয় অভিসারী রশ্মি। একটা নির্দিষ্ট বিন্দু মিলিত হবে। আর কি? অপসারী মানে ছড়িয়ে যাবে চারদিকে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে চারদিকে ছড়িয়ে যাচ্ছে, এই ধরনের রশ্মিগুলোকে বলা হচ্ছে অপসারী রশ্মি। ঠিক আছে। এখন সমান্তরাল রশ্মির ক্ষেত্রে কিভাবে গোলীয় দর্পণের প্রতিফলনটা ঘটছে এবং কিভাবে আলো নির্গমন করছে আমরা দেখলাম। এটা দেখালাম অবতলের ক্ষেত্রে। উত্তলের ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটবে। আচ্ছা, উত্তলের ক্ষেত্রে সমান্তরালের ঘটনাটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ধরো একটা উত্তল দর্পণ, এই হলো উত্তল দর্পণ, এই হলো প্রধান অক্ষ। রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে দর্পণে এসে পড়ছে। তাহলে কি হবে? এবার যেহেতু এটা উত্তল, তার ভেতর দিকে কি আছে? সি এবং এফ, মধ্যবর্তী অংশ হবে এটা পি, এটা এফ, এটা সি, এটা ব্যাপার। তাহলে এবার হবে কি? প্যারালাল প্যারালাল টু এফ, তার মানে এফ দিয়ে যাবে। তার মানে আমরা এফ যেহেতু ভেতর দিকে আছে তাই আমি ডটেড লাইন দেবো, এটা যেহেতু এফটা ভেতর দিকে আছে, এইখান থেকে টেনে দেবো, এইভাবে যাবে। অর্থাৎ এইভাবে পড়ে এইভাবে বেরিয়ে, অভিমুখটা কোন দিকে হচ্ছে? এরম হচ্ছে। বোঝা গেল? এইভাবে আঁকতে হবে। আঁকাটা এইভাবে সমান্তর রশ্মিগুচ্ছের ক্ষেত্রে এইভাবে আঁকা হবে। এদিকেও যেমন এই এসে পড়লো, তাহলে এবার এফ অর্থাৎ এই দিকে বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল? আবার যদি কোনো রশ্মি এফ 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 দিয়ে আসতো তাহলে কি হতো? তাহলে এফ দিয়ে যদি কোনো রশ্মি, ধরি একটা রশ্মি এফ দিয়ে আসছে, তাহলে আমি দেখাবো কি এফ দিয়ে আসছে। ধরো আমি একটা ব্যাক ড্রয়িং করছি, এরকম ভাবে গিয়ে একটা, ধরো একটা রশ্মি এই হয়েছে পড়ছে, মানে একটা রশ্মি এই দিকে পড়েছে, এইভাবে আসছে একটা রশ্মি, এইভাবে একটা রশ্মি পড়লো, তো সেটা একটু টানলে কি হবে? এফ যাচ্ছে। তাহলে এফ হলে কি হবে? এফ হলে প্যারালাল, অর্থাৎ এই রশ্মিটা এইভাবে বেরিয়ে যাবে। ক্লিয়ার? এইভাবে এসে পড়লো, এইভাবে বেরিয়ে গেলো। ঠিক আছে। আবার এইদিকেও দেখা যেতে পারে সুন্দর করে একটা ড্রয়িং, মানে এইভাবে পড়ছে, কোনো রশ্মি এইভাবে আসছে, বাইরে থেকে একটা রশ্মি এইভাবে আসছে, এই আসছে 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 আসছে, পড়লো, কীভাবে বেরিয়ে যাবে? না প্যারালাল টু অ্যাক্সিস, মেইন অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস, প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। কেন? কারণ রশ্মিটা কোন দিকে যাচ্ছিল, তার এই লেন্সটা না থাকতো, সরি দর্পণ যদি না থাকতো, তাহলে যদি এই দর্পণ না থাকতো তাহলে এই রশ্মিটা কোথায় পড়ছিল? এফ এর উপর পড়ছিল, তাহলে এফ টু প্যারালাল। এইভাবে সমান্তরাল রশ্মিগুচ্ছের ক্ষেত্রে ব্যাপারটা দেখানো গেল। ঠিক আছে। এবং এখানে তোমরা দেখো এই যে রশ্মিটা এঁকেছি এবং এই যে রশ্মিটা এঁকেছি, এই রশ্মি যে আঁকা হলো, খুব সিম্পল সিস্টেম। এই যে রশ্মিটা আঁকা হলো, এই রশ্মি কী ধরনের রশ্মি? এরকম আর এরকম, তার মানে কি এরা সবাই অভিসারী রশ্মি ছিল। তাহলে অভিসারী রশ্মিগুচ্ছ যখন আসছে এবং তারা লেন্সের অবর্তমানে যদি এফে গিয়ে মিলিত হয়, তাহলে লেন্স যদি দিয়ে দেওয়া হয় এবং তাহলে তারা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল? এই হলো ব্যাপার। আবার উল্টো দিকে অপসারী রশ্মিগুচ্ছ, তাই ওই সিস্টেম দেখা যেতে পারে, অপসারী রশ্মিগুচ্ছ অপসরণ ফলে যেটা করছে আমরা দেখছি একটু পরে। গোলীয় দর্পণে অভিসারী রশ্মিগুচ্ছের প্রতিফলন কীভাবে ঘটে একটা তো দেখলাম, আর একবার দেখা যাক। এই হলো একটি অবতলে নেই, এই হলো অবতল দর্পণ। এই অবতল দর্পণে যদি এফ এর ওপর দিয়ে যায় রশ্মিটা, তাহলে কি ঘটবে? এফ মানে এখানে এফ আছে, এখানে সি আছে,
রশ্মিটা যদি এফ দিয়ে পাস করে তাহলে কি ঘটবে? এইভাবে রশ্মি এসে পড়লো, তাহলে কি ঘটবে? সমান্তর হয়ে যাবে, বিকজ এফ টু প্যারালাল, বারবার বলা হচ্ছে। এখন যদি রশ্মি এফে না এসে যদি অন্য কোথাও পড়তো তাহলে কেমন করবে? ঠিক আছে, যদি এটা সমান্তরালভাবে এসে পড়তো তাহলে কি দিয়ে যেত? এফ দিয়ে যেত। এখন এটা সমান্তরালভাবে নেই, এই হয়ে পড়েছে, তাহলে কি হবে? যদি সমান্তরালভাবে না পড়ে তির্যকভাবে এসে পড়ে কোনো লেন্সের ওপরে, দর্পণের ওপরে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রতিফলনের নিয়মটাকে কাজে লাগাবো। অর্থাৎ প্রতিফলন নিয়ম অনুযায়ী এখানে কল্পনা করবো যেটা প্রতিফলক তল, তাহলে এটা হচ্ছে অভিলম্ব, তাহলে এই যে অ্যাঙ্গেলটা যতটা সেম অ্যাঙ্গেল দিয়ে বেরিয়ে গেল, তাহলে প্রধান করবো এই বিন্দুতে মিলিত হলো। ঠিক আছে, এক্স্যাক্টলি এইরকম অ্যাঙ্গেলে যদি আর একটা রশ্মি এদিকে এসে পড়তো এইভাবে, তাহলে তা সে কিন্তু এই পয়েন্ট দিয়ে বেরিয়ে যেত। ঠিক আছে, অর্থাৎ সেটা আমাদের অনুমান সাপেক্ষ বিষয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর যদি সেটা উত্তল দর্পণের ক্ষেত্রে ঘটতো তাহলে সেক্ষেত্রে বিশেষ কিছু ঘটনা আমাদের নজরে আসবে। কেমন করে? এই হলো উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে আঁকাটা একটু সুবিধাজনক হবে। এটা এফ, এটা হলো সি দেওয়া হলো, এফ আর সি দেওয়া হলো। এবার আমরা এমনভাবে আঁকবো, আমরা এফে হলে জেনে গেছি যে আলো এইভাবে আসছে আসছে ঠিক যেন এফেই আসছে, তাহলে কি হবে? সমান্তরাল হবে, এটা আমরা জেনে গেছি। এখন যদি এফে না এসে এফের পরে বা আগে এসে পড়ে তাহলে কি হবে? একটা আলো এইভাবে এসে পড়ছে, এইভাবে পড়ছে, তাহলে সেটা কি? এফের আগে এসে পড়ছে। এফের আগে যদি এসে পড়ে তা সেক্ষেত্রে আমরা ড্রয়িংটা কীভাবে করব? ঠিক আছে, এটা প্রধান অক্ষের ওপরে অবশ্যই মিলিত হবে, কিন্তু দর্পণে যে প্রতিফলক তল তার সামনের তার মানে এই দিকটা তো সামনের দিক, এই সামনের দিকের প্রধান অক্ষের উপর মিলিত হবে, এটা ইম্পর্টেন্ট। প্রতিফলক তলটা সামনের দিকটা, অর্থাৎ প্রধান অক্ষের ওপরে সামনের দিকে এইখানে মিলিত হবে, অর্থাৎ এইভাবে যাবে গিয়ে এইভাবে পড়ছে। আবার অপর দিকে যদি এই রকম অ্যাঙ্গেলে যদি একটা আলো এই দিকে এসে পড়তো, এটাও কিন্তু এর উপরেই মিলিত হতো। ঠিক আছে, অর্থাৎ প্রতিফলক তলটার যে সামনের দিকটা অংশ অর্থাৎ ফ্রন্টাল সাইড, সেই দিকের যে প্রধান অক্ষ তার ওপরে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে এসে পড়ছে, এটা হচ্ছে সিস্টেম। কিন্তু যদি আলোটা এফ এর ভেতরে না আগে এফ এর বাইরে গিয়ে পড়তো, মানে একটা আলো এরম যাচ্ছে, মানে ধরো ধরো এইভাবে একটা আলো এসে পড়ছে, এই আলোটা এরম ভাবে ঝাল পড়ছে, তাহলে এই আলোটা কোথায় গিয়ে পড়ছে? এফ এর বাইরে, হ্যাঁ, এখানে এসে পড়ছে সাপোজ। তা সেক্ষেত্রেও কিন্তু প্রধান অক্ষের প্রতিফলিত রশ্মিটা প্রধান অক্ষের উপর মিলিত হবে, কিন্তু কিভাবে মিলিত হবে? সেক্ষেত্রে মনে হবে যে ভেতর থেকে বাইরে বেরিয়ে আসা ওটা, অর্থাৎ এই আলোটা এইভাবে প্রতিফলিত হচ্ছে, মানে এরম যাচ্ছে এইভাবে বেরিয়ে যাচ্ছে, এই পথে বেরোচ্ছে। তো এই পথটাকে আমাকে যে টানতে হয় আমি ভেতর টানবো। কি মনে হচ্ছে? আলোটা এই গেল, এই ফিরে আসছে, এই ব্যাককে যে ফিরে আসছে সেই আলোটার দিকে যদি তুমি থাকো তাহলে তুমি কি দেখবে? তুমি দেখবে যে আলোটা আসছে কোত্থেকে? দর্পণ থেকে, ক্লিয়ারলি। তো দর্পণের ভেতর থেকে আসছে মনে হবে, অর্থাৎ মনে হবে যেন রশ্মিটা অপসৃত হচ্ছে, কিন্তু এক্ষেত্রে মনে হবে না, কারণ এক্ষেত্রে আলোটা কেমন ছিল? এক্ষেত্রে আলোটা এইভাবে পড়েছিল, পড়ে যখন এখানে তুমি যখন এখানে থাকবে তখন কি হবে? তুমি দর্পণকে দেখবে, মনে হয় তখন দেখতে পাবে এটাকে, কিন্তু এই ক্ষেত্রে ভ্রমণ হয়ে যাবে,
মনে হবে উপর থেকে ভেতর থেকে বেরিয়ে আসছে, অপসিত হচ্ছে। এটা মনে হচ্ছে যেন অপসিত হবে বলে মনে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এই হলো একটা উত্তল দর্পণ আঁকা হচ্ছে বড় করে, সুন্দর করে। হুম, এদিকে হচ্ছে প্রধান অক্ষ। এখন একটা এই হল, এখানে আমি দিলাম ফোকাস, এখানে দিলাম সেন্টার অফ কার্ভেচার, বক্রতার কেন্দ্রটা। এখন একটা রশ্মি এইদিকে পড়ছে, যেটা যদি লেন্স না দর্পণ না থাকতো তাহলে ফোকাসের বাইরে গিয়ে মিলছে। ঠিক আছে, এক্ষেত্রে এই রশ্মিটা কি হবে, প্রতিফলনটা ঘটবে। প্রতিফলনটা কেমন ঘটবে, প্রতিফলনটা এই রশ্মিটা প্রতিফলন হবে প্রতিফলন নিয়ম অনুযায়ী। আমরা এখানে যদি অবিলম্ব প্রতিফলক তল অঙ্কন করি, তাহলে অবিলম্ব অনুযায়ী এটা এই হবে, এই দিকে কোথাও না কোথাও বেরিয়ে যাবে। ঠিক আছে, এই দিকে বেরিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এটাকে টানলে কেমন লাগবে পিছন দিকে, এটাকে টানলে মনে হবে যেন এই পয়েন্ট থেকে অপসিত হচ্ছে। অর্থাৎ ফোকাসের বাইরে যদি কোনো রশ্মি এমনভাবে হয় যে দর্পণের যে ফোকাস বিন্দুটা তার বাইরে গিয়ে পড়ছে বলে মনে হয়, তাহলে প্রতিফলিত রশ্মিটাও মনে হবে অপসিত হচ্ছে। কিন্তু কোনো রশ্মি যদি ফোকাসের ভেতরে থাকতো, মানে যদি আমরা আঁকি, কিভাবে আঁকবো, এই পয়েন্টটাকে আমরা নির্বাচন করে নিই। ধরো এই হবে একটা রশ্মি, এই হবে এই রশ্মিটা। এই রশ্মিটা কি হবে, প্রতিফলনটা ঘটবে। এক্ষেত্রে প্রতিফলনটা কেমন হবে, এক্ষেত্রে প্রতিফলনটা এই দিকে হবে, প্রধান অক্ষের উপর এইখানে ডাইরেক্ট মিলছে। কিন্তু এই আগের রশ্মিটা কিন্তু প্রতিফলক তো প্রধান অক্ষের উপর মিলিত হয়নি, সেটাকে পেছন দিক দিয়ে বাড়িয়ে মেলাতে হয়েছিল। কিন্তু এটা কি এইখানে পড়ার পর সেটা কিন্তু ডাইরেক্ট সামনের দিকেই প্রধান অক্ষের উপর মিলিত হয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো গোলীয় দর্পণের ফোকাসের ভেতর দিকে যদি রশ্মি এসে পড়ে, তাহলে সেটা সরাসরি পড়ছে প্রধান অক্ষের ওপরে, উত্তল দর্পণে মাথা রাখতে হবে, উত্তল দর্পণের ক্ষেত্রে। আর যদি সেটা ফোকাসের বাইরে গিয়ে কোনো রশ্মি এসে পড়তো, যেমন এই রশ্মিটা, তাহলে সেক্ষেত্রে মনে হবে যে অপসৃত হচ্ছে। এটা কিন্তু সরাসরি প্রধান অক্ষের উপর মিলিত হচ্ছে না, এটাকে পিছন দিয়ে টেনে মেলাতে হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এইভাবে গোলীয় দর্পণে, উত্তল দর্পণের ক্ষেত্রে এইভাবে আমরা আঁকতে পারি। ব্যাপারটা কি, ফোকাস, ফোকাসের ভেতর দিকে কোনো রশ্মি এসে পড়ছে অথবা ফোকাসের বাইরে দিকে কোনো রশ্মি এসে পড়ছে, এরকম দুটো। একটা ফোকাসের ওপরে রশ্মি পড়ছে, যদি ফোকাসের ওপরে রশ্মি পড়ে যায় তাহলে সেটা প্যারালাল হয়ে যাবে। আর ফোকাসের ভেতর দিকে যদি কোনো রশ্মি এসে পড়ে, সেটা ডাইরেক্টলি প্রধান অক্ষের ওপরে এসে মিলিত হচ্ছে। আর ফোকাসের বাইরে যদি কোনো রশ্মি এসে পড়ে, তাহলে সেটা প্রধান অক্ষের ওপরে মিলিত হচ্ছে কিন্তু অপসৃত করতে হচ্ছে, ডটেড লাইন হবে। আর এটা ডাইরেক্ট লাইন হবে, আর এটা প্যারালাল হবে। ঠিক আছে, এটা ফোকাসের ভেতর দিক, এটা ফোকাসের বাইরের দিকে, হচ্ছে সিস্টেম আঁকার ক্ষেত্রে। দেখো অপসারী রশ্মিগুচ্ছ যদি হয়ে থাকে তাহলে কি ঘটনা ঘটবে। একটা প্রথমে আমরা অবতল দিয়ে দেখাই। এই হলো একটি অবতল দর্পণ আমরা রাখছি। এই অবতল দর্পণের এটা হলো প্রধান অক্ষ, প্রধান অক্ষের উপরে কোনো রশ্মি অপসারিত হচ্ছে বলে মনে হচ্ছে। ধরো এই হলো ডাইরেক্টলি অপসারণ হচ্ছে, এই হলো অপসৃত, দুটো অপসৃত রশ্মি আঁকা হলো। তাহলে এক্ষেত্রে প্রতিফলনটা কেমন হবে, প্রতিফলনের নিয়ম অনুযায়ী বারবার বলা হচ্ছে, প্রতিফলন নিয়ম অনুযায়ী পড়বে, অর্থাৎ এটা পড়বে এখানে, আর এবার এটাও পড়বে এখানে। অর্থাৎ সরাসরি প্রধান অক্ষের ওপরে এবং দর্পণের সামনেই গঠন হবে প্রতিবিম্বটি। ঠিক আছে,
এটা হলো অবতলের ক্ষেত্রে। আর উত্তলের ক্ষেত্রে কেমন হবে? উত্তলের ক্ষেত্রে দেখা যাক, এই হলো উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে এখানে যেমন সরাসরি ডাইরেক্ট সামনেই হয়েছে, কোনো অপসিত হচ্ছে, অপসিত হলো রশ্মিটা, তা কিন্তু নয়, সরাসরি এখান থেকে এলো, যেখান থেকে যে মাধ্যম দিয়ে এসেছে সেই মাধ্যমেই ব্যাক করেছে। এক্ষেত্রে দেখা যাক একটা অপসিত রশ্মি, এই হলো অপসারী রশ্মি, এখানেও একটা অপসারী রশ্মি। তো এই অপসারী রশ্মি এইভাবে পড়ছে, পড়ার পর অপসিত হচ্ছে বলে মনে হবে। কেমন করে? এটা তো এদিকে বেরিয়ে যাবে, এটা তো এদিকে বেরিয়ে যাবে, তাহলে এই রশ্মিটা কি এখানে এসে পড়লো? প্রধান অক্ষরের উপরে তো এসে পড়লো কি এই রশ্মিটা, যেমন এখানে এটা, এই অপসারী রশ্মিটা প্রধান অক্ষর উপরে এখানে পড়লো, কিন্তু এই অপসারী রশ্মিটা প্রতিফলনের পর এই প্রতিফলিত রশ্মিটা কি পড়ছে? পড়ছে না তো। এটা, এটাকে ফেলতে হবে, তাহলে কি করে ফেলবো? এটাকে পিছন দিকে টানতে হবে এইভাবে ডটেড লাইন করে। তাহলে মনে হবে এটা, মনে হবে যে এই বিন্দু থেকে অপসিত হচ্ছে। এই হলো আঁকাটা অপসারী রশ্মির ক্ষেত্রে। এটা হচ্ছে এইটা উত্তল দর্পণ, এটা হচ্ছে অবতল। এই হলো ব্যাপার। অবতল দর্পণের ক্ষেত্রে আঁকাটা কেমন হচ্ছে, উত্তল দর্পণের ক্ষেত্রে। এই প্রত্যেকটা ছবি খাতায় আঁকতে হবে, না হলে কিন্তু কিছুই থাকবে না মাথার মধ্যে কিভাবে আঁকাগুলো হচ্ছে। কারণ জ্যামিতিগত ধারণা এটা এবং জিওমেট্রিক অপটিক্স, সুতরাং জ্যামিতি আঁকাগুলো ক্লিয়ার চাই, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আজকে আলোচনা এইটুকু পর্যন্ত থাকলো। এখন আজকে আলোচনা থেকে যে যে ধারণাগুলো তৈরি হয়েছে, তাতে করে যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর খুব সহজে করা যায়, সেটা হচ্ছে, সেগুলি হলো, প্রথমটাই হলো যে গোলীয় দর্পণ বলতে কি বোঝায়। গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রতিফলনের জন্য যে সংজ্ঞা আছে কতগুলো, একটা হচ্ছে মেরু কাকে বলে, বক্রতা কেন্দ্র কাকে বলে, দর্পণের বক্রতা কেন্দ্র, প্রত্যেকটা দর্পণ, গোলীয় দর্পণের ক্ষেত্রে গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলতে কি বোঝায়, প্রধান অক্ষ বলতে কি বোঝায়, আহ রৈখিক উন্মেষ বলতে কি বোঝায়, কৌণিক উন্মেষ বলতে কি বোঝায়। এই রৈখিক উন্মেষ, কৌণিক উন্মেষ দুটোই সম্ভবত ভৌত বিজ্ঞানের বইয়ে আছে, হয়তো তোমাদের দেখবে একবার বইটা পড়ে। এরপরে হচ্ছে উপাক্ষেয় রশ্মি বলতে কি বোঝায়, উপাক্ষেয় রশ্মির জন্য ফোকাস কাকে বলে, ফোকাস বিন্দু বলতে কি বোঝায়, ফোকাস বিন্দু উত্তল দর্পণের ক্ষেত্রে কি অবস্থান করে, অবতল দর্পণের ক্ষেত্রে কি অবস্থান করে, ফোকাস দৈর্ঘ্য কাকে বলে, ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে বক্রতা ব্যাসার্ধের কি সম্পর্ক। আজকে আলোচনাতে কিছুটা ধারণা হয়েছে, প্রমাণ করিনি কিন্তু ধারণাটা বলে দিয়েছি আমি। এরপরে হচ্ছে যদি কোনো সমান্তরাল, আচ্ছা সমান্তরাল রশ্মিগুচ্ছ বলতে কি বোঝায়, সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি গোলীয় দর্পণে এসে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে প্রতিফলিত রশ্মি কিভাবে নির্গত হবে, তার রশ্মিচিত্র অঙ্কন করো। রশ্মিচিত্র অঙ্কন করতে বলে 2 নম্বর থাকবে। এখন অপসারী রশ্মিগুচ্ছ যদি অবতল দর্পণে এসে পড়ে, সেক্ষেত্রে রশ্মিচিত্র কি অঙ্কন করবে, অঙ্কন করে দেখাও। আবার অপসারী রশ্মিগুচ্ছ যদি উত্তল দর্পণে এসে পড়ে, সেক্ষেত্রে রশ্মিচিত্র অঙ্কন করে দেখাও। এরকম করে অভিসারী রশ্মিগুচ্ছ যদি অবতল এবং উত্তল দর্পণে এসে পড়ে, সেক্ষেত্রে রশ্মিচিত্র কিভাবে গঠিত হবে। এতগুলো প্রশ্ন আছে এবং প্রত্যেকটা চিত্র অঙ্কন করতে হবে। সেই চিত্র অঙ্কনের সময় অ্যারো চিহ্নটি অবশ্যই এবং অতি অবশ্যই দিতে হবে, এবং দর্পণ আঁকার সময় শুধুমাত্র একটা বক্ররেখা টেনে নিলে হবে না, সেক্ষেত্রে দাগ দিয়ে দেখাতে হবে কোনটা মসৃণ তল কোনটা অমসৃণ তল। একমাত্র তার দ্বারাই বোঝা যায় দর্পণটা উত্তল না অবতল। খুব গুরুত্বপূর্ণ। এবং অ্যারো চিহ্ন, আবার বলছি, অ্যারো চিহ্ন দিতে হবে। এবং প্রধান অক্ষরটি দেওয়ার পরে প্রধান অক্ষরটি দর্পণকে যে বিন্দু করে তার নাম হচ্ছে পি বা মেরু, এটাকে লিখতে হবে পি। এবং এফ আর সি, পি এফ সি নির্দিষ্ট দূরত্ব, সমান দূরত্ব বজায় রেখে লিখতে হবে। এবং তারপর ছবিগুলো আঁকতে হবে, ডায়াগ্রামগুলো। এবং সেক্ষেত্রে ডায়াগ্রাম আঁকার সময় অবশ্যই এবং পেন নয়, পেন্সিল এবং স্কেল ইউজ করতে হবে। এবং দর্পণটি আঁকার সময় কাঁটা কম্পাস ব্যবহার করতে হবে, হাতে করে আঁকলে হবে না। এই হলো আজকের আলোচনার বিষয়টুকু।